এই ধর্ম, মন্দির, মসজিদ ভাঙা নিয়ে কিন্তু ভিডিও নয়। আপনার বিষয় নিয়ে ভিডিও। এমনকি যে কোনো ধর্মে বিশ্বাস করে না সেই অ্যাথেইস্টেরও বর্তমান এবং ভবিষ্যতের উপর যে বুলডোজার চলে যাচ্ছে তার বিষয় নিয়ে ভিডিও। একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার কিছুদিন আগে জনমত একটা পার্টিকে বা কোনো ব্যক্তিকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে সেটা একটু দেখা যাক। প্রথমে আমরা কেন্দ্রীয় যে সরকার সেটা গড়তে হলে বা বর্তমান যে কেন্দ্রীয় সরকার রয়েছে সে কত জনমত নিয়ে আছে সেটা একটু দেখি। ক্ষমতায় আসতে হলে যা জনমত সেই ১০০ ভাগের মধ্যে ৪০ থেকে ৪৫ ভাগ জনমত যদি নিজের দিকে করা যায় তাহলে ভারী মেজরিটি নিয়ে ক্ষমতায় আসা যাবে বা টিকে থাকা যাবে। এবার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দিকে দেখা যাক। ২০১১ সালে টিএমসি ৩৮.৯% ভোট পেয়েছিল এবং তাদের শরিক এত চিন্তায় তারা যাবে। সহজ পদ্ধতি ডিভাইড অ্যান্ড রুল, খুব সহজ একটা গাণিতিক হিসাব, খুব সহজ একটা শতাংশ। ১৬ এপ্রিল ২০২৫ মুম্বাইয়ের বিএমসি বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন ভিলে পার্কে অবস্থিত ৯০ বছরের পুরনো জৈন ভগবান পার্শ্বনাথের মন্দিরের ওপর বুলডোজার চালিয়ে দেয়। একটু থামুন, আপনি হয়তো ভাবছেন এটা আমার বিষয় নয়, এটা জৈন ধর্মাবলম্বী মানুষেদের বিষয়। ঠিক এই ভুলটাই করেছিলেন কিছুদিন আগে যখন এই বিএমসি কুনাল কামরার শো পরিচালনাকারী হ্যাবিটাট স্টুডিও ভেঙে দিয়েছিল। কি অপরাধ ছিল তার? সে এই মহারাষ্ট্রের বিজেপি জোট একনাথ সিন্দেকে নিয়ে একটা কমেডি করেছিল। তার কারণে কি করলো? ঠিক একই রকম ভাবে ২ বছর আগে যখন মহিম উপকূলীয় এলাকায় একটা দরগা এই বিএমসি ভেঙে দিয়েছিল মানুষ। এই ১৬ এপ্রিল ২০২৫ হরিয়ানার ফরিদাবাদে আরো একটা ঘটনা ঘটে। ফরিদাবাদ মিউনিসিপ্যালিটি ৫০ বছরের পুরনো একটা মসজিদ সম্পূর্ণ ভেঙে দেয়। তবে আজকে এই ধর্ম, মন্দির, মসজিদ ভাঙা নিয়ে কিন্তু ভিডিও নয়, আপনার বিষয় নিয়ে ভিডিও। এমনকি যে কোনো ধর্মে বিশ্বাস করে না সে অ্যাথেইস্টেরও বর্তমান এবং ভবিষ্যতের ওপর যে বুলডোজার চলে যাচ্ছে তার বিষয় নিয়ে ভিডিও। একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার কিছুদিন আগে এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম, বাংলা ও বাঙালির আন্দোলন বা আন্দোলনের শিক্ষা এই নামে একটা ভিডিও ছিল। এই জৈন ধর্মাবলম্বী মানুষেরা সেই আন্দোলনের শিক্ষা আবারও একবার কিন্তু দেখিয়ে দিল। তারা গান্ধীজির পথে এই ভিলে পার্কে হাজারো মানুষ যে অন্যায় তার বিরুদ্ধে পথে নামে এবং তাদের এই আন্দোলনের কাছে সরকারকেও ঝুঁকতে হয়। কি সমস্ত বিষয় সেগুলো শেষে আমরা দেখব। কোথায় ছিল এই মন্দির, বিএমসির কি স্ট্যান্ড ছিল, কি লিগাল ব্যাপারগুলো ছিল এবং এই মন্দির ভাঙার পেছনে একটা ব্যবসায়ীর স্বার্থের কথা উঠে আসে, সে সমস্ত কিছু শেষে জানবো। আগে আপনার কথায় আসি। আজকে জৈনদের ওপর আঘাত করা হয়েছে, তারা রাস্তায় নেমেছে। মুসলিমদের ওপর এমনই বিভিন্নভাবে আঘাত হানা হচ্ছে, তারাও রাস্তায় নামছে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের ওপরেও আঘাত হানা হচ্ছে। তাদের চার্চের ওপর কিছু দুষ্টু লোক উঠে তাদের ধর্মীয় ভাবকে আঘাত করছে, তারাও পথে নামছে। হিন্দুদেরও ধর্মীয় আস্থা এবং দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের দিকভ্রষ্ট করা হচ্ছে, তাদের চোখে কালো পর্দা বেঁধে দেওয়া হচ্ছে। এই সমস্ত প্রেজেন্ট সিনারিওগুলো যদি আপনি একটু ভালোভাবে অ্যানালাইজ করেন এবং কোনো ধর্মের পক্ষ না নিয়ে একজন ভারতীয় হিসেবে যদি এই সমস্ত বিষয়গুলোকে দেখেন, বিচার করেন, তাহলে দেখবেন গোটা দেশ তথা রাজ্যে জনগণ অসন্তুষ্ট, আহত। তারা বিক্ষিপ্তভাবে আন্দোলন করছে, কিন্তু এক হয়ে এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। তারা আলাদা আলাদা হয়ে রয়েছে। আর তারা যত আলাদা থাকবে, যত তাদের মধ্যে বিভেদ থাকবে, এই ক্ষমতালোভী শাসকেদের ক্ষমতায় বসে থাকা সহজ হবে। এই রকম একটা বাতাবরণ থাকলে জনগণ কঠিন বেকারত্ব, ভয়ানক দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কমায় চলে যাওয়া শিক্ষা ও স্বাস্থ্য, যা একটা মানুষের প্রথম এবং প্রধান চাহিদা হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবে না। এইগুলো এমন একটা বিষয় যা আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে গেলে জনগণ একজোট হয়ে যাবে, ক্ষমতালোভী শাসকের সিংহাসন নড়ে যাবে। এই বিষয়গুলো রাজনৈতিক দলগুলোও জানে, কিন্তু তারপরেও তারা এগুলো নিয়ে কথা বলে না। কেন বলে না? এর পেছনে একটা সংখ্যার খেলা আছে। এই আমাদের মাল্টি পার্টি গণতন্ত্রে
যে ভোট পড়ে, এই যে বিপুল জনগণ, তার কত ভাগ জনমত একটা পার্টিকে বা কোনো ব্যক্তিকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে সেটা একটু দেখা যাক। প্রথমে আমরা কেন্দ্রীয় যে সরকার সেটা গড়তে হলে বা বর্তমান যে কেন্দ্রীয় সরকার রয়েছে সে কত জনমত নিয়ে আছে সেটা একটু দেখি। 2014 লোকসভা ভোটে বিজেপি যা ভোট পড়েছিল তার 31.3% ভোট পেয়েছিল এবং তাদের এনডিএ জোট সব ভোট নিয়ে সমগ্র মিলিয়ে বিজেপি এবং তার জোট শরিক মিলিয়ে 38% ভোট পেয়েছিল, যা তাদের আমাদের এই লোকসভা আমাদের এই 545টি লোকসভা আসনের মধ্যে 336টি আসন দখল করতে সাহায্য করেছিল। আমাদের এই লোকসভায় 272টি আসন কেউ যদি লাভ করে তাহলে সে ক্ষমতায় আসবে, সরকার করবে। এরপরে দেখি 2019 বিজেপি 37.4% ভোট পেয়েছিল এবং তাদের জোট এনডিএ সামগ্রিকভাবে 45% ভোট পেয়েছিল। তাহলে যার জনমত হচ্ছে তার 45% ভোট নিয়ে 353টি আসন নিশ্চিত করেছিল। এরপরে আসি 2024 লেটেস্ট লোকসভা ইলেকশন, যেখানে বিজেপি 36.6% ভোট পেয়েছিল এবং সম্মিলিতভাবে তারা 43.5% ভোট পেয়েছিল, যা তাদের 293টি আসনে বিজয় দিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে কেন্দ্রে ক্ষমতায় থাকতে হলে বা ক্ষমতায় আসতে হলে যা জনমত সেই 100 ভাগের মধ্যে 40 থেকে 45 ভাগ জনমত যদি নিজের দিকে করা যায় তাহলে ভারী মেজরিটি নিয়ে ক্ষমতায় আসা যাবে বা টিকে থাকা যাবে। এবার আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দিকে দেখা যাক। 2011 সালে টিএমসি 38.9% ভোট পেয়েছিল এবং তাদের শরিক আইএনসি 9.1% ভোট পেয়েছিল। তাদের সম্মিলিত ভোট শতাংশ হচ্ছে 48%। তাহলে 100 ভাগের মধ্যে 48% ভোট পেয়ে 294 আসন বিশিষ্ট এই অ্যাসেম্বলিতে, এই আমাদের রাজ্যের অ্যাসেম্বলিতে 226টা আসন নিশ্চিত করেছিল। আমাদের এই অ্যাসেম্বলিতে 148টা আসন কোন সরকার লাভ করলে সে সরকার করবে। এবার দেখি 2016 সালের অ্যাসেম্বলি ইলেকশন, 2016 সাল বিধানসভা নির্বাচন। টিএমসি 44.9% ভোট পেয়েছিল, যা তাদেরকে 211টা সিট এনে দিয়েছিল। লাস্ট বিধানসভা 2021 টিএমসি 48% ভোট পেয়েছিল, যা তাদেরকে 213টা আসন জিততে সাহায্য করেছিল। তাহলে আমাদের রাজ্যে এই যে 100 ভাগ জনমত, তার মধ্যে 44 থেকে 48 ভাগ জনমত গ্রহণ করতে পারলেই ভারী মেজরিটি নিয়ে ক্ষমতায় আসা যায় বা ক্ষমতায় টিকে থাকা যায়। তাই এইভাবে বিভেদ করে এবং একটা অংশকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, ভুল পথে চালিত করে প্রায় 50% কাছাকাছি যদি জনমতকে নিজের দিকে করা যায় তাহলেই তো ক্ষমতায় থাকা যায়। তাহলে কেন এত বিপুল জনগণের কল্যাণের কথা ভাবতে যাবে? তাহলে কেন এত ভাবনা, এত কাজ, এত চিন্তায় তারা যাবে? সহজ পদ্ধতি, ডিভাইড অ্যান্ড রুল, খুব সহজ একটা গাণিতিক হিসাব, খুব সহজ একটা শতাংশের হিসাব, যেটা তারা খুব ভালোভাবে জানে। এবার আসি যে ঘটনার পরিপ্রেক্ষিতে এতগুলো কথা হলো তাতে, সেই জৈন মন্দিরের বিষয়ে। মুম্বাইয়ের ভিলে পার্কে অবস্থিত 90 বছরের পুরনো জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ভগবান পার্শ্বনাথের মন্দির, যাকে জৈন সম্প্রদায় একটি চৈত্যালয় বলে। এই মন্দিরটি যে জমিতে রয়েছে বিএমসি দাবি করে সেই জমিটি হচ্ছে একটা রিজার্ভ জমি, যার উপরে পার্ক বা বিনোদনের জায়গা গড়ে উঠতে পারে, খেলার মাঠ এ সমস্ত গড়ে উঠতে পারে।
যে আইন বলে বিএমসি এই মন্দিরটি ভাঙতে যায়, সে আইনটা হলো MRTP অ্যাক্ট 1966, মহারাষ্ট্র রিজিয়নাল অ্যান্ড টাউন প্ল্যানিং অ্যাক্ট 1966। এখানেই কথা, স্বাধীনতার আগে 1935 সালে গড়ে ওঠা এই মন্দিরের ওপর 1966 সালের আইন কি কার্যকর করা যায়? এই বিবাদ সিটি সিভিল কোর্টে ওঠে। এই রকম পুরনো প্রতিষ্ঠানগুলোর আইনি বৈধতা লাভের জন্য কিছু নিয়ম কানুনও রয়েছে। জৈন ধর্মাবলম্বী মানুষ সেই নিয়ম কানুনে বলে বা সেই প্রক্রিয়ার জন্য বৈধ কাগজ লাভের জন্য বিএমসির কাছে আবেদন জমা দেয়, কিন্তু কোনো কাজ হয়নি। মামলা যখন সিটি কোর্ট থেকে বোম্বে হাইকোর্টে যায়, ঠিক সেই সময় বিএমসি তড়িঘড়ি এই মন্দিরের ওপর বুলডোজার চালিয়ে, এবং তাদের কর্মপ্রক্রিয়া এমন ছিল যা জৈন ধর্মাবলম্বী মানুষের মনে আঘাত দেয়। মন্দির ট্রাস্টি অনিল শাহ এবং অন্যান্য জৈন নেতারা দাবি করেন একজন স্থানীয় হোটেলিয়ার বা ব্যবসায়ী এই জমিতে বাণিজ্যিক প্রকল্প গড়ে তুলতে চেয়েছিল, এবং তার সেই হোটেল বা বার নির্মাণের জন্যই বিএমসির ওপর একটা প্রেসার ছিল, যে কারণেই বিএমসির এই পদক্ষেপ। তারা আরও দাবি করে এই অঞ্চলে আরও এমন ব্যবসায়ীদের অনেক অবৈধ নির্মাণ রয়েছে, কিন্তু বিএমসি সেসবের ওপরে পদক্ষেপ নিচ্ছে না। এর প্রতিবাদে হাজারো বিশ্বাসী জৈন ধর্মাবলম্বী মানুষ ভিলে পার্কের রাস্তায় নামেন। একজন জৈন মুনি 25 কিলোমিটার পথ পায়ে হেঁটে আন্দোলনে যোগ দেন, প্রতিবাদ করেন, পাশাপাশি আইনি প্রক্রিয়া চালিয়ে যান। বোম্বে হাইকোর্ট ভাঙচুরের ওপর স্থগিতাদেশ দেয় এবং বিএমসি বাধ্য হয় সেই ধ্বংসস্তূপ সরিয়ে পুজো চালু করতে। তাহলে জৈন ধর্মাবলম্বী মানুষেরা তো বিচার পেল, এমন আরও কত ছোটখাটো বা বৃহৎ আন্দোলন চলছে, সমস্যা চলছে, কিন্তু তারা এমনভাবে একজোট হয়ে সঠিক পথে তাদের দাবি ছিনিয়ে আনতে পারছে না। আবার এই সমস্ত কিছুর মধ্যে বা এই সমস্ত কিছু ইস্যুর নিচে জনগণের যেটা চাহিদা প্রথম এবং প্রধান, যে নিড, সেই সমস্ত চাহিদা দাবা পড়ে যাচ্ছে, তাদের প্রয়োজনগুলো ভেঙে ফেলা হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে, তাদের চোখের জলে বুক ভাসছে, কিন্তু কোনো উপায় নেই। মানুষ আলাদা রয়েছে, ভেঙে রয়েছে, বিভেদে রয়েছে।